আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের 30 ডেজ ভোকাবুলারি চ্যালেঞ্জ অলরেডি পেয়ে গিয়েছো, তোমাদের অনেকের প্রশ্ন যে ভাইয়া কিভাবে এই 30 ডেজ ভোকাবুলারি চ্যালেঞ্জ শেষ করব। এটা কি 30 দিনে শেষ করব নাকি আরও বেশি সময় পাবো, এটা নিয়ে অনেক কনফিউশন। সো তোমাদের সকল কনফিউশন দূর হবে আজকের এই ছোট্ট একটি ভিডিওতে। তোমরা যারা আমাদের পেইড ব্যাচে আছো, তোমরা কিভাবে এই বইটা শেষ করবা, কিভাবে পড়বা, সেটা নিয়ে আমি আজকে দেখাবো। তোমরা অলরেডি আমাদের আইসিইউ ব্যাচে যারা ভর্তি হয়েছো অথবা আমাদের অপটিমিস্টিক ব্যাচে যারা ভর্তি হয়েছো, তোমরা জানো যে তোমাদের কোর্সের সাথে তোমরা ভোকাবুলারির বই, মানে যেটা আমরা দেখালাম, তোমাদের বিরোচন বই, ইংলিশ, বাংলা, অ্যাকাউন্টিং বলো, ম্যানেজমেন্ট বলো, ফাইন্যান্স, অথবা যারা মানবিকে আছো তাদের সাধারণ জ্ঞান, টার্গেট বুক, এরপরে দৈনন্দিন পড়ার রুটিন, কোর্স প্ল্যান, ওয়েমার শিট, সব কিছু কিন্তু তোমাদেরকে কোর্সের সাথেই ফ্রি দিচ্ছি। তোমরা অলরেডি ভোকাবুলারির বুক, বিরোচন, ইংলিশ, বাংলা, ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ পার্ট জিকে, ডিউ টার্গেট বুক, কোর্স প্ল্যান, ওয়েমার শিট, তারপর দৈনন্দিন পড়ার রুটিন, সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছ। যারা কমার্সের রয়েছে তারাও কিন্তু এইখানে সব কিছুই পাচ্ছ। তোমাদের ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং বা অ্যাকাউন্টিং, তোমাদের সবগুলো লেকচার শিট আমাদের সাথে পেয়ে যাচ্ছ মাত্র এক কোর্স ফ্রিতে। তোমরা ডিউ আইসিইউএসে তোমাদের গুচ্ছ কোর্স, রাবি কোর্স এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোর্সও তোমরা পেয়ে যাচ্ছ। সো তোমাদের জন্য আমরা সব কিছু প্রোভাইড করছি। কুরিয়ারে একটু প্রবলেম হচ্ছে, অনেকে পেয়ে গেছো, প্রায় 90% স্টুডেন্ট পেয়ে গিয়েছো যারা আমাদের ডিউ আইসিইউ ব্যাচে রয়েছে এবং অপটিমিস্টিক ব্যাচে রয়েছে। তোমরা হয়তো এই বিষয়গুলো নিয়ে এখন স্টাডি করতে প্রস্তুত, কিন্তু কিভাবে করবে এটা নিয়ে তোমরা কনফিউশন। ওকে, সো তোমাদের কনফিউশনে আর কোনো থাকতে হবে না। তোমাদেরকে আমি এখন দেখাবো যে কিভাবে আসলে তোমরা আমাদের এই যে টার্গেট ভোকাবুলারি 30 ডে চ্যালেঞ্জটা শেষ করবা। সো শুরুতেই তোমাদেরকে বলবো যে এই পড়াটা, এই বইয়ের একটা সুন্দর 4 কালারের কিছু লেখা আছে, এইটা তোমরা পড়বা। এটা পড়ার পরে তারপর তোমরা যখন ডে 1 শুরু করবা, ডে 1 এটা কিন্তু 30 ডে চ্যালেঞ্জ, বাট এমন না যে 30 দিনে এটা শেষ করতে হবে। এটা তুমি ডে ওয়াইজ ভাগ করে পড়বা, ঠিক আছে? সো আমরা জানি মেমোরাইজিং পার্টের মধ্যে আমাদের ভোকাবুলারি মানে সিনোনিম অ্যান্টোনিম আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, গ্রুপ ভার্ব আছে, ফ্রেজ ইডিয়মস আছে, এবং তোমাদের সবারই জানা কারেক্ট স্পেলিংস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, প্রোভার্বস অ্যান্ড ট্রান্সলেশন, অ্যানালজি, এই টপিকগুলো তোমাদের আছে। সো অনেকেই প্রশ্ন করো যে ভাইয়া এর মধ্যে কোনগুলো আমরা পড়বো, কোনগুলো পড়বো না, ভাইয়া ভোকাবুলারি পড়ি, ভুলে যাই, মনে থাকে না, কি করব? প্রথম কথা ভাইয়া, এই ভোকাবুলারি যদি তুমি ভালো করতে চাও, তোমাকে একটা লাইন মনে রাখতে হবে, সেটা ভোকাবুলারি পড়বা, ভুলে যাবা, চান্স পাবা। তার মানে এই ভোকাবুলারি বা মেমোরাইজিং পার্ট অবশ্যই পড়বা, ভুলবা, চান্স পাবা। আর পড়বা না, ভুলবা না, চান্সও পাবা না। সো এটা একটা চিরন্তন সত্য কথা। আমি আমার 12 বছরের অভিজ্ঞতা থেকে যদি তোমাদেরকে বলি যে ইংরেজি কোয়েশ্চেনের যে প্যাটার্ন, ইংরেজি তোমার যত মার্ক আসে তার 50% মার্ক একেবারে 100% ডিপেন্ড করে এই মেমোরাইজিং পার্টের উপর। তুমি যতই গ্রামারের বস হও, জাহাজ হও, কোনো লাভ নেই, তোমাকে অবশ্যই মেমোরাইজিং পার্টে অনেক ভালো করতে হবে। সো এই জন্যই আমরা পেইড ব্যাচে এটাকে খুব গুরুত্ব দিই। তোমরা অলরেডি জানো আমরা ভোকাবুলারি ডে 1 আর ডে 2 আমরা যদিও ক্লাস নিয়ে কোনো লাভ হয় না ভোকাবুলারি, আমরা ক্লাস নিয়েছি জাস্ট তোমাদেরকে সহজ করে দেওয়ার জন্য, এবং সেগুলোর প্রত্যেকটা টপিক তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এখন কথা তোমরা যদি বাসায় বসে নিজেরা পড়ো, ধরো ক্লাস করলে হয়, না করলেও হয়, বাট তুমি যদি নিজে বাসায় বসে বসে পড়তে চাও তাহলে কিভাবে পড়বা? সো আমি সবসময় বলি, বাংলা বিরোচনের ক্ষেত্রে বলো আর ভোকাবুলারির ক্ষেত্রে আমি একটা টেকনিক আমি সবসময় ইউজ করতাম, সেটা RN মেথড, রিভিশন অ্যান্ড নিউ মেথড। সো প্রথম কথা এইখানে তোমরা যারা বি ইউনিটের আছো, মানে বিভাগ ও মানে মানবিক ও বিভাগ পরিবর্তন, এই মানবিক এবং বিভাগ পরিবর্তনে পরীক্ষা সবাই দিতে পারে। সায়েন্সের স্টুডেন্টরা পারে, কমার্সের স্টুডেন্টরা পারো, আর্টসের স্টুডেন্টরাও পারে। বাট এইখানে তোমাদের যারা কিনা অনেকেই দোদুল্য অনুমানতে ভুগছ যে ভাইয়া আমরা কি কোন কোন টপিক পড়বো, কোনটা বাদ দিব। প্রথম কথা ভাইয়া, এই সিনোনিম অ্যান্টোনিম সবার জন্য মাস্ট, প্রিপোজিশন সবার জন্য মাস্ট, গ্রুপ ভার্ব সবার জন্য মাস্ট, প্রত্যেকটা টপিকই তোমার পড়তে হবে। অনেকে বলে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো বি ইউনিটে অ্যানালজি আসে না, কিন্তু ভাইয়া তুমি কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েই পরীক্ষা দিবা নাকি অন্যান্য বিশ্ববিদ্যালয়েও পরীক্ষা দিবা? সো অল্প অল্প অ্যানালজি আছে, অ্যানালজির জাস্ট এই যে ব্যাখ্যাগুলো পড়ে যাও, রিডিং পড়ে যাও যারা মানবিকে আছো। বাট কমার্সের স্টুডেন্টরা
ঠাটা মুখস্থ করে ফেলবা, এখানে কোয়েশ্চেন আসবেই। সো বাকিদেরকে বলছি অ্যানালজিটা রিডিং পড়া, তারপরে প্রভাস ট্রান্সলেশন। অনেকগুলো ভাইয়া এটা তো ঢাবিতে আসে না, কিন্তু ভাইয়া আমরা তো শুধু ঢাবির জন্য প্রস্তুতি নিচ্ছি না, আমরা ঢাকা ইউনিভার্সিটির বাইরে গিয়েও কি প্রস্তুতি নিচ্ছি। তো সবগুলো টপিকই তোমাদের পড়তে হবে। এখন আসো কিভাবে পড়বা আমি তোমাদেরকে একটু দেখাই। আমি তোমাদের বলছিলাম ডে 1 বা প্রথম যখন শুরু করবা, এটা কিভাবে তুমি আসলে শুরু করবা। ধরো আজকে তুমি শুরু করছো, আজকে শুরু করার সাথে তুমি হচ্ছে অনেক ওয়ার্ড একসাথে মুখস্থ করতে পারবা না, ঠিক আছে। কিন্তু তুমি যদি 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10টা ওয়ার্ড তুমি মুখস্থ করো, স্বাভাবিকভাবে তোমার হাতে যতগুলো সময় আছে তার মানে 80% সময় শুধু এই এতটুকু পড়তেই চলে যাবে, কারণ এটা মুখস্থ করা অনেক কঠিন এবং অনেকে চেষ্টা করে মুখস্থ করতে পারে না। সো আমি যদি প্রশ্ন করি তোমাকে বা তোমাদেরকে, তোমাদের এখানের 80% উত্তর আসবে ভাইয়া আমার মুখস্থ হয় না, আমি মুখস্থ করব না, এইটা ছাড়া পাশ করা সম্ভব কিনা। প্রথম উত্তর হচ্ছে ভাইয়া এই অপশন ছাড়া চট করে তুমি ফেল করে ফেলবা, ঠিক আছে। সো এই অপশন বাদ দেওয়া যাবে না, সিনিয়র মেন্টরিং তোমার পড়তেই হবে। এখন কীভাবে পড়বা, মুখস্থ না হলে মুখস্থ করার দরকার নাই, কি করবা বলো তো। ওকে, মুখস্থ করার দরকার নেই, প্রত্যেকটা ওয়ার্ড তুমি 39 বার পড়া। অ্যাবহর ঘৃণা করা, 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 মুখস্থ করবা না, জাস্ট 39 বার পড়বা। প্রত্যেকটা ওয়ার্ড কি 39 বার পড়া, অ্যাবহর ঘৃণা করা, অ্যাবহর ঘৃণা করা, এইভাবে 39 বার পড়া। আবার দেখো ডিটেস্ট ঘৃণা করা, 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 পড়তে থাকো এবং 39 বার পড়া। আবার দেখো লোথ ঘৃণা করা, লোথ ঘৃণা করা, লোথ ঘৃণা করা, ডেসপাইস ঘৃণা করা, ডেসপাইস ঘৃণা করা, 39 বার পড়ো ভাই, 39 বার পড়ো, মুখস্থ করার দরকার নাই। মুখস্থ করলে কিন্তু খবর আছে, মুখস্থ করবা না। এরপরে আসো লাভ আদর, এই দুইটা তো তুমি পারো। যেই ওয়ার্ডগুলো তোমার কি জানা আছে, লাভ ভালোবাসা, যত্ন করা, তাই না, এরকম বিষয়গুলো আমরা জানি। আদর, এটা তো আদর দিয়ে মনে রাখতে, অ্যাডোর, আদর দিয়ে তুমি মনে রাখো। যেগুলো তুমি কম পারো সেগুলো বেশি পড়বা। সিনিয়র মেন্টরিং 39 বার পড়ার দরকার নেই। ধরো তুমি কেমন বলবা লাভ ভালোবাসা ভাই, এটা 39 বার পড়বা না। যেই ওয়ার্ডটা তুমি পারো না সেটাই পড়বা 39 বার, যেটা পারো সেটা একবার পড়া স্কিপ। এভাবে তুমি হচ্ছে ভোকাবুলারি মুখস্থ করবা, ঠিক আছে। আবার দেখো অ্যাব্রিজ সংক্ষেপ করা, অ্যাব্রিজ সংক্ষেপ করা, এটা তুমি ধরো 39 বার পড়লা। এবার শর্টেন, আরে ভাই শর্টেন, এটা তো আমরা মোটামুটি সবাই জানি, শর্ট থেকে শর্টেন, এটা তুমি কি 39 বার পড়বা না। আবার দেখো কনডেন্স, আমরা দেখবা কনডেন্স মিল্ক, আমাদের বিভিন্ন অ্যাড দিত কনডেন্স মিল্ক, ঠিক আছে, স্টারশিপ কনডেন্স মিল্ক। সো এই যে কনডেন্স, এই ওয়ার্ডটা ধরো তুমি আগে থেকে জানো, তুমি 39 বার পড়বা। ধরো যদি একটু কম জানো তুমি 10 বার 15 বার পড়ো, এর বেশি দরকার নাই। তারপর দেখো এক্সপান্ড, ধরো এই ওয়ার্ডটা তোমার অপরিচিত, তাহলে তুমি এটা বেশি করে পড়ো। এনলার্জ, এটা বেশি করে পড়ো, ঠিক আছে। এবার দেখো একমি, চূড়া, যে ওয়ার্ডগুলো তোমার জন্য অপরিচিত সেগুলো 39 বার পড়ো, যেগুলো তোমার জন্য পরিচিত 1 বার 2 বার পড়ে শেষ, ঠিক আছে। এটা পড়লা। এরপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন আসো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদেরকে বলছি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে অনেকেই কনফিউশন যে ভাইয়া কীভাবে পড়বো, মুখস্থ করবো। প্রথম কথা হচ্ছে ভাই ডিরেক্ট মুখস্থ, অ্যাভয়েড বাই মেনে চলা, 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 এটা 39 বার পড়লা। এরপর দেখো কি মেনে চলা, দে শুড অ্যাভয়েড বাই দ্য রুলস, কোনো কিছু মেনে চলা, কোনো নিয়ম নীতি মেনে চলা, এটা হচ্ছে কি অ্যাভয়েড বাই। জাস্ট তুমি প্রথম এটা পড়বা, সাথে মিনিং পড়বা, এরপর এক্সাম্পল আবার মুখস্থ করো না। আমাদের সমাজে, আমাদের শিক্ষার্থী সংসদে শিক্ষার্থীদের মধ্যে একটা প্রবলেম আছে, যখন বলছে মহসিন ভাইয়া মুখস্থ করতে হবে, ছাড়া মুখস্থ, আমি এটাই মুখস্থ করে ফেলি, দে শুড অ্যাভয়েড বাই দ্য রুলস, দে শুড, নো, এটা জাস্ট বুঝার জন্য এক্সাম্পলটা। আবার দেখো অ্যাবাউন্ড ইন আর উইথ, এই দুইটা কি সেম। অ্যাবাউন্ড ইন মানে কি প্রচুর পরিমাণ থাকা, আর অ্যাবাউন্ড উইথ মানে কি প্রচুর পরিমাণ ধারণ করা। এখন দেখো এখানে ঝামেলা আছে, তাহলে যেখানে যেখানে ঝামেলা আছে তুমি একটু বুঝিয়ে মানে বুঝে শুনে পড়ো, তাহলে ভালো হবে। যেমন ফিশ অ্যাবাউন্ডস ইন দিস পন্ড, পুকুরে মাছ কি প্রচুর পরিমাণে থাকতেছে। আর দ্য রিভার অ্যাবাউন্ডস উইথ দ্য ফিশ, মনে রাখবা যেটাতে থাকে সেটা যদি পরে থাকে তাহলে অ্যাবাউন্ডস ইন, আর যেটার ভিতরে থাকে এটা যদি আগে থাকে তাহলে অ্যাবাউন্ডস উইথ। দেখো পুকুরে অনেক প্রচুর পরিমাণ মাছ আছে, এই পুকুর কোথায়, পুকুরে, তার মানে পুকুরটা পরে আছে, অ্যাবাউন্ড ইন। আজই দেখো দ্য রিভার অ্যাবাউন্ডস উইথ ফিশ, এই যে এখানে দেখো রিভার আগে আছে, যেখানে থাকে সেটা আগে আছে, পুকুর হোক, নদী হোক, খাল বিল হোক, যেটাই থাকুক, যেটা যদি দেখো যেখানে থাকে এটা আগে আছে তাহলে অ্যাবাউন্ডস উইথ, ঠিক আছে। দুইটা জিনিস, মাছ আছে কোথায়, পুকুরে, কোথায় আছে,
মাছে মাছ আছে নাকি পুকুরে মাছ আছে? পুকুরে মাছ আছে। তার মানে যেটাতে থাকে সেটা যদি পরে থাকে তাহলে অ্যাবাউন্ড ইন, আর যেটা থাকে সেটা যদি আগে থাকে তাহলে সেটা হবে কি অ্যাবাউন্ডস উইথ। সো তুমি একটু এভাবে জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝতে পারবা, এক্সাম্পলগুলো পড়লে এভাবে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখো এখানে কিছু নাই, জাস্ট হচ্ছে যেগুলো দুইটা একই রকম আছে, ধরো একই রকম ওয়ার্ড কিন্তু প্রিপোজিশন ভিন্ন, তখন এটা একটু তুমি বুঝে বুঝে পড়বা। আবার দেখো অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত, অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত, অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত। ধরো অ্যাবসেন্ট ফ্রম তুমি আগে থেকে জানো, এটা কি 39 বার পড়বা? নো, এটা অল্প পড়বা, একবার দুইবার পড়বা, ঠিক আছে? এখন আসো গ্রুপ ভার্ব। ওরে বাবা ভাই, প্রেপোজিশন যেভাবে পড়ছো অ্যাভয়েড বাই মেনে চলা, অ্যাভয়েড বাই মেনে চলা, গ্রুপ ভার্বও একইভাবে পড়বা। যেমন অ্যাবাউন্ড ইন আর অ্যাবাউন্ড উইথ, ওয়ার্ড একটা অ্যাবাউন্ড, কিন্তু ইনও হয় আবার কি হয়, উইথ হয়। অ্যাবাউন্ড ইন মানে হচ্ছে যে জিনিসটাতে থাকবে সেটা আগে থাকলে সেটা হচ্ছে অ্যাবাউন্ড উইথ, আর যদি যে জিনিসটাতে থাকে সেটা যদি পরে থাকে অ্যাবাউন্ড ইন, তাই না? সো তুমি এখানে দেখো অ্যাক্ট, অ্যাক্ট দিয়ে কি কি হয়? অ্যাক্ট ফর হয়, অ্যাক্ট অন হয়, অ্যাক্ট আপ টু হয়। তাহলে তুমি কিভাবে পড়বা? দেখো যখন অ্যাক্ট অন আসবে মুখস্থ করবে এইভাবে, অ্যাক্ট অন মানে হচ্ছে কারো পক্ষে কাজ করা, অ্যাক্ট অন কারো পক্ষে কাজ করা। ধরো অ্যাক্ট ফর, অ্যাক্ট ফর হচ্ছে কি? অ্যাক্ট ফর হচ্ছে কারো পক্ষে কাজ করা, তাহলে অ্যাক্ট ফর কারো পক্ষে কাজ করা, অ্যাক্ট ফর কারো পক্ষে কাজ করা। ধরো শেখ হাসিনার অথবা প্রধানমন্ত্রীর পক্ষে কাজ করেছে কেউ, ঠিক আছে? তার মানে হচ্ছে অ্যাক্ট ফর। আর অ্যাক্ট অন হচ্ছে কোনো কিছু অনুসারে কাজ করা, মানে কোনো একটা তোমাকে ডিরেকশন দিয়েছে সেটা অনুসারে তুমি কাজ করবা, ঠিক আছে? এটা হচ্ছে কি অ্যাক্ট অন। আর অ্যাক্ট আপ টু হচ্ছে আশানুরূপ কাজ করা। যেমন তোমার কাছে আমি আশা করছি তুমি খুব ভালো করে পড়বা, আমার যে পরামর্শ সেই পরামর্শ অনুযায়ী তুমি পড়বা। সো এরকম যদি হয় তাহলে হচ্ছে অ্যাক্ট আপ টু, তাহলে এইভাবে পড়ো, অ্যাক্ট অন, অ্যাক্ট ফর, অ্যাক্ট আপ টু হয়। তোমার মনের মধ্যে এইভাবে নিয়ে আসো, তিনোটা একসাথেই পড়ো। অ্যাক্ট ফর হইলে কি? কার পক্ষে কাজ করা। অ্যাক্ট অন মানে হচ্ছে কি? কোনো কিছু অনুসারে কাজ করা। আর অ্যাক্ট আপ টু মানে হচ্ছে আশানুরূপ কাজ করা। আপ মানে কি? উপরে। এই আমার আশা অনুরূপ, আমার আশা, অবশ্যই তো আশা সবার উপরে থাকে। তাহলে এইভাবে তুমি নিজের মতো করে পড়বা। আর আমার লাইফে সবচেয়ে বেশি প্যারা দিয়েছে এই গ্রুপ ভার্ব, তোমাকেও দিবে, শিওর থাকো, চট করে ভুলে যাবা। সো মাথায় রাখতে হবে এইগুলো জিনিসগুলো ভালো করে আমার বুঝতে হবে। যেমন আবার দেখো বিয়ার, ওয়ার্ড একটাই কিন্তু কয়টা? তিনটা প্রিপোজিশন আছে, বিয়ার অফ আছে, বিয়ার অন আছে, বিয়ার আউট আছে। তাহলে তুমি কীভাবে পড়বা? যে বিয়ার অন মানে কি, বিয়ার অফ মানে কি, বিয়ার আউট মানে কি? তাহলে তুমি আউট মানে কি? সমর্থন। অফ মানে হচ্ছে কি? জয় করা। বিয়ার অন মানে হচ্ছে কি? সম্পর্কযুক্ত হওয়া। তাহলে এই তিনটে এমনভাবে পড়বা, রিলেট করে পড়বা, এবার মুখস্থ করবা না। বিয়ার অফ, বিয়ার অফ জয় করে না, বিয়ার অন সম্পর্কযুক্ত, এইভাবে আলাদা আলাদা না। তুমি জাস্ট বিয়ারটাকে মাথায় নাও, এরপরে কোনটার অর্থ কোনটা চেঞ্জ হয় সেভাবে মুখস্থ করবা, ঠিক আছে? এরপর দেখো ফ্রেজ এন্ড ইডিয়মস ছাড়া মুখস্থ, এটা এইভাবে পড়বা। অল অ্যাট ওয়ান্স, হঠাৎ। অনেকে যে ভুলটা করো তোমরা এইভাবে পড়বা, অল অ্যাট ওয়ান্স হঠাৎ, অল অ্যাট ওয়ান্স হঠাৎ, অল অ্যাট ওয়ান্স হঠাৎ, অল অ্যাট ওয়ান্স হঠাৎ হঠাৎ। এরপরে ইংলিশটা ভাই, হঠাৎ ইংলিশ যে সাডেনলি, এটা কি মুখস্থ করতে হবে? না, তুমি বাংলাটা মুখস্থ করবা, ইংলিশটা দেওয়া তোমাদের সুবিধার জন্য, যাতে করে তোমরা পরীক্ষার হলে আসলে পারবা, ঠিক আছে? তারপর দেখো হাইলি প্রবাবল, এক কথা, ওই যে একই জিনিস। এই ফ্রেজ এন্ড ইডিয়ম যেই কথা, এই ফ্রেজ এন্ড ইডিয়ম সেম কথা, জাস্ট আমি একটু আলাদা করে দিয়েছি, এগুলো একটু বেশি আসে এই জন্য এগুলো একটু দিয়েছি, বাট কোনোটা চেয়ে কম না, আসবেই। সো একইভাবে পড়বা, যেমন অ্যাসিড টেস্ট মানে হচ্ছে অগ্নি পরীক্ষা, অ্যাসিড টেস্ট অগ্নি পরীক্ষা, এরপরে ইংরেজিটা পড়বা, বাংলা ওয়ার্ডটা মুখস্থ করবা, এরপর ইংরেজিটা পড়বা। তারপর দেখো কারেক্ট স্পেলিং, লিখে পড়বা, সবাই কেউ মুখস্থ করবা না, লিখে পড়বা, কারণ মুখস্থ করলে মাথায় থাকে না, এটা হচ্ছে কি লিখে পড়বা। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ করছো না বাংলায়, ঠিক আছে? যিনি উপকারীর উপকার স্বীকার করে কৃতজ্ঞ, যিনি উপকারীর উপকার স্বীকার করে না অকৃতজ্ঞ। সো এইভাবেই হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। অনেকে বল ভাই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তো কম আসে। ভাই তুমি সকল ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিচ্ছ, তুমি এডুকেশনে ভর্তি হয়েছো কী করার জন্য? বেস্ট রেজাল্টটা করার জন্য। তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টপ পজিশন করার জন্য এখানে ভর্তি হয়েছো। সো তোমাকে কিছুই আমি বাদ রাখবো না ভাই। আর যদি মনে করো যে ভাই অল্প কিছু সাজেশন সেটা পড়ে চান্স পেয়ে যাবো, ভাই এটা কোনো এইচএসসি পরীক্ষা না, সাজেশন পড়ে তুমি A+ পেয়ে যাবা। এটা অ্যাডমিশন টেস্ট, খুবই কঠিন পরীক্ষা, জঘন্য পরীক্ষা, মারাত্মক পরীক্ষা। অ্যাডমিশন টেস্টে ভালো করো নাই, তোমার লাইফে অনেক অন্ধকার নামে আসবে, জীবনটাই অন্ধকার হয়ে যাবে। তখন বলবা আমার জীবনটা কিছুই নেই, আমার জীবনটার লাভ লস কিছু নেই, শুধু লস, জীবনে লাভ বলতে কিছুই নেই, খালি লসের মধ্যেই থাকবা। সো এটা মাথায় রাখতে হবে। প্রভাবস অ্যান্ড ট্রান্সলেশন জাস্ট রিডিং পড়বা, কারণ এটা MCQ আকারে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এটা হচ্ছে তোমাদের আসে। সো এটা রিডিং পড়বা। যারা কমার্সের আছো ঠাড়া মুখস্থ করে ফেলবি, কেন? এটা তোমাদের রিটেনে আসবে। কিসে আসবে? রিটেনে আসবে। যারা কমার্সে আছো রিটেনের জন্য পড়ে ফেলবা,
বুঝাইতে পারছি? কোনো কথা নাই। অ্যান্ড দেন অ্যানালজি, এটাও তোমাদের সি ইউনিটের জন্য। বি ইউনিটে এটা রিডিং পড়বা, বাট সি ইউনিট ঠাড়া মুখস্থ। অ্যানালজি রিডিং পড়বা, বাট সি ইউনিট ঠাড়া মুখস্থ। বুঝাইতে পারছি? সো আমি আশা করি তোমাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করে দিতে পারছি। এখন কথা হচ্ছে, ওয়াও, তোমরা যারা পেট বেঁচে আছো, পড়া শেষ না করে খবরদার পরীক্ষা দিবা না, পড়া শেষ না করে পরীক্ষা দিবা না। দেখো, তোমরা যেহেতু অফলাইনের একটা ফিল নিতে চাচ্ছ, তোমাদেরকে এই বইতে আমরা ওই ডে 1 পড়ার পরে পরীক্ষা দিতে বলছি, যে যেগুলো যেগুলো পড়ালাম সেগুলো হচ্ছে তোমরা পরীক্ষা দিবা। এখন ভাই, তুমি যদি পরীক্ষা দিতে গিয়ে আগে না পইরা পরীক্ষা দাও, ভালো করবা? আবার অনেকে কি করে জানো, দেখে দেখে পরীক্ষা দেয়। মানে কি একটা অবস্থা, এটা করা যাবে না, ঠিক আছে? এটা করাই যাবে না। তাহলে ডে 1 তুমি পড়লে, এরপরে পরীক্ষা দিলে। এবার আসো ডে 2। যাদের মনে থাকে না তাদেরকে বলছিলাম RN মেথড। RN মেথড ফলো করবা। কি মেথড? RN মেথড। RN মেথড মানে কি? রিভিশন নিউ মেথড। ধরো তুমি ডে 1 আজকে পড়েছো, 39 বার করে পড়েছ, তুমি ডে 2-তে আসছো। ডে 2-তে আসার আগেই তুমি ডে 1 একবার রিভিশন দিবা, এরপরে নিউ ডে 2 ধরবা। একবার খালি রিডিং পড়বা, একবার। জাস্ট গতকাল যা পড়ছো তা হচ্ছে একবার খালি কি করবা, রিডিং পড়বা, শেষ। এরপরে 2 পড়বা, আবার সময় নিয়ে 39 বার, 10 বার, 5 বার করে তুমি সময় নিয়ে পড়বা। আচ্ছা, যেমন দেখাই, ধর তুমি ডে 2-তে আসছো। ডে 2 তুমি আসার আগে আবার বলছি, রিভিশন না দিলে ভাই চান্স হবে না, ভুলে যাবা, পড়বা, ভুলবা। কিন্তু ভাই, যদি তুমি রিভিশনের মধ্যে থাকো, গতকাল যা পড়েছো বা ডে 1 পড়েছো, দ্বিতীয় দিনে আসলে, দ্বিতীয় ডেতে তুমি আসলেই কি করবা, আগে ডে 1 রিভিশন দিবা। তাহলে আসো, ডে 2 তুমি পড়লা, যেভাবে বললাম, যেভাবে আমি দেখাই দিলাম, সেভাবে পড়ার পরে তুমি হচ্ছে ডে 3-তে আসলা। অবশ্যই ডে 2 শেষ হলে তোমাকে পরীক্ষা দিবে, এই যেখানে তোমাকে পরীক্ষা দিতে হবে আর কি, পরীক্ষা দিবা। এখন আসো, পরীক্ষা দেওয়ার পরে তুমি ডে 3-তে আসলা। এখন ডে 3-তে কি করবা, রিভিশন মেথড। মানে আগে ডে 1 + 2 একবার করে রিডিং পড়বা, এরপরে নতুন করে কি পড়বা, এটা হচ্ছে আর এর মধ্যে পড়বে, আর এটা হচ্ছে নিউ RN মেথড। 1-2 পড়বা, এরপরে 3 নাম্বার পড়বা। এরপর দেখো, আবার দেখো, ডে 3 তোমার পড়া শেষ, এবার পরীক্ষা দাও। ডে 3 পড়ার পরে তুমি হচ্ছে ডে 4-এ চলে আসবা। দেখো, ডে 4-এ আসার পরে তুমি যে কাজটা করবা, RN মেথড, আগে ডে 1, 2, 3, 3টা রিভিশন প্লাস হচ্ছে 4 নতুনভাবে পড়বা। তাহলে দেখো, একবার রিডিং পড়বে, একবার। তো প্রতিদিন যদি তুমি একজন মানুষকে দেখতে থাকো, ভাই, সে তোমার মনে গেঁথে যাবে না? গেঁথে যাবে, সে যেমনই হোক না কেন। সো ভোকাবুলারিটা পড়তে হবে এই সিস্টেমে। সো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তুমি ডে 30-তে চলে যাও, কিন্তু তুমি কি করবা, তুমি ওই ডে 29 একবার করে চোখ ভুলাইয়া যাবা, একবার হলো চোখ ভুলাইয়া যাবা। অনেকে বলবে, ভাইয়া এতগুলো কেমনে রিভিশন দিব, কেমনে দেখবো, পিটাবো ধরে। কোনো চান্স নাই। এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, কষ্ট হইলে একবার খালি চোখ ভুলে যাবা। তোমাদের হাতে অনেক সময় আছে, কিন্তু তোমরা ভাবো যে না, অনেক পড়াশোনা করতেছ, সময় নাই, কিন্তু আসলে ব্যাপারটা এমন না। সো তোমরা রিভিশন দিয়ে তারপর নতুনটা পড়বা, ঠিক আছে? সো ভাইয়া, আমি আবার বলছি, যেহেতু ইংরেজিতে তোমাদের 50% মার্ক এইটার উপরে ডিপেন্ড করতেছে। অনেক বল, ভাই এটা পড়লে চান্স পাবো কিনা? ইনশাল্লাহ এটা পড়বা ভাই। আর এই তাবিজটা, ছোট্ট একটা তাবিজ, দেখো, আমার 12 বছরের পড়ানোর অভিজ্ঞতা, আমার জীবনের 12 বছর, মানে জীবনটাই কতটুকু, 12 বছরের অ্যাডমিশন লাইফে আমি কাটিয়ে দিয়েছি। শুধু অ্যাডমিশন লাইফেই আমি এই জিনিসগুলো পড়িয়েছি। সো অ্যাডমিশন লাইফে তোমাদের আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এটা পড়বা, আর বিগত সালের প্রশ্ন আছে, খালি পরীক্ষার আগে প্র্যাকটিস করে যাবা, খেলা শেষ, তুমি ইনশাল্লাহ ভালো করবা। সো আমি তোমাদেরকে বলবো, যারা অলরেডি আমাদের কোর্সে ভর্তি হয়েছো, আমরা কিন্তু তোমাদেরকে এই জিনিসগুলো পাঠিয়ে দিয়েছি। অনেকেই হয়তো পাওনি, মানে 5% এখনও পাওনি, কুরিয়ার জটিলতার কারণে। আমাদের এখান থেকে আমরা সব পাঠিয়ে দিচ্ছি, কিন্তু কুরিয়ার সার্ভিস ভুল করে বসে আছে। সো এগুলো তোমরা খুব দ্রুত পেয়ে যাবা। আর আমাদের এই ডিউ ICBS 1-এর ভর্তি কার্যক্রম 10 দিনের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে, কারণ আমরা চাই না কিছু স্টুডেন্ট পরবর্তীতে ভর্তি হোক, ভর্তি কান্নাকাটি করুক, ভাইয়া প্রেশার নিতে পারতেছি না। এমনি তো আমাদের স্টুডেন্টরা প্রেশার নিতে পারতেছে না, কারণ আমরা এমনভাবে পড়াই, প্রেশার দিয়েই পড়াই। ভাই, এখানে পরিশ্রম করে চান্স পেতে হবে। আমি বারবার বলি একই কথা, যেখানে মেধাবীরা হেরে যায়, অনেক মেধাবী আছে হেরে যায়, হেরে যাবে, যাচ্ছে, বাট পরিশ্রমীরা জিতে যায়। সো তোমাকে পরিশ্রমী হতে হবে, একবারে মারাত্মক লেভেলের পরিশ্রমী হতে হবে, যেটা তোমার বাবা মা বিশ্বাস করতে পারবে না, যে আল্লাহ কী করতেছো, তুমি তো পড়তে পড়তে শেষ হয়ে যাচ্ছ, আর পড়িও না, রাখো, এরকম বলবে।
সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের আইসিইউ ব্যাচে আছো, তোমরা যারা আমাদের অপটিমিস্টিক ব্যাচে আছো, তোমরা তোমাদের সর্বোচ্চটুকু দাও, আমরা তোমাদের সাথে আছি, আমরা আমাদের সর্বোচ্চটুকু দেব ইনশাআল্লাহ। যেমন ধরো আমি কিন্তু নিজেই অসুস্থ ছিলাম, আমার মাথার ভিতরে খালি টেনশন ছিল কবে এই জিনিসগুলো বুঝিয়ে দিব, আমার স্টুডেন্টরা কবে এগুলো পড়বে। সো আশা করি আজকে একটা গাইডলাইন পেয়ে গেছো, নিজেরা ভালো করে পড়িও। তোমাদের প্রতি শুভকামনা জানাচ্ছি। তোমাদের বন্ধুরা যারা ভর্তি হতে চায় তাদেরকে 10 দিনের ভিতরে ভর্তি হয়ে যেতে বলো, এরপরে ভর্তি বন্ধ হলে কোনো লাভ নাই। আইসিইউ ব্যাচ 1 ভর্তি ক্লোজ হয়ে যাবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।